গত আন্দোলন জুলাই আগস্টের আন্দোলনে আমি নিজে গেছি বাড়িতে বাড়িতে, কি দুর্বিষহ জীবন যাপন, পরিবারে একজন মাত্র আয় করার মতো মানুষ, তার আয়ের মাধ্যমে তার নিজের পরিবার চলে, ছেলে মেয়ে স্ত্রী এবং মা বাবারও ভরণ পোষণ করতে হয়। এখন তারা কোথায় যাবে, তাদের কি পরিণতি হবে, এটা বলে দেওয়ার মতো বা তাদের পাশে দাঁড়ানোর মতো লোক কি আছে, এটাই আজ সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ। আমি ঈদের দিন গিয়েছিলাম, কার বাসা যাবো, কামাল, রিক্সা চালক কামালের বাসা। তার মেয়েটা স্কুলে পড়ে, তার বেতন দেবে কে, সে কিভাবে পড়াশোনা করবে? এইভাবে আরো ঢাকা শহরে আমার জানা মতে কত 13-14 জন হবে না রিক্সা চালক, 23 জন রিক্সা চালক হত্যা করা হয়েছে। শেখ হাসিনার বাহিনী তাদেরকে হত্যা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের যে যুবলীগ ছাত্র। এই মর্মান্তিক বেদনাদায়ক বিয়োগান্তক পরিণতির মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আজকে এই যে শিক্ষক শ্রমিক ছাত্র শ্রমিক এদের যে আত্মদান, এই আত্মদান তো ছিল যে গণতন্ত্র শেখ হাসিনা কেড়ে নিয়ে সিন্ধুকের মধ্যে তালা চাবি দিয়ে দিয়েছিল, সেই গণতন্ত্রকে অবমুক্ত করা, সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা। 15-16 বছর এদেশের মানুষ তারা ভোট দিতে পারেনি, কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে দেয়নি শেখ হাসিনা। দিনের ভোট রাত্রে করেছে, ভোটারদেরকে তার বাড়ি থেকে, তার গ্রাম থেকে, তার এলাকা থেকে বের হতে দেয়নি, জোর জবরদস্তি করে নিজের দলের লোকদেরকে লাইনে দাঁড় করে তাদেরকে দিয়েই বারবার ভোট দিয়েছে। সমস্ত অবাধ সুষ্ঠু নির্বাচনের ইতিহাস ঐতিহ্যকে দু পায়ে তোলেছেন শেখ হাসিনা। গণতন্ত্রের একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে নির্বাচন। আমি আমার বন্ধুর সাথে দ্বিমত পোষণ করতে পারি, সুতরাং নির্বাচন দিয়ে দেখব যে অধিকাংশ মানুষ কার পক্ষে। অধিকাংশ মানুষ কার পক্ষে, অধিকাংশ মানুষ যাকে ভোট দিবে, সমর্থন দিবে, তার সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে। এটাই গণতন্ত্র। এটা 16 বছর ধরে এই দেশে শেখ হাসিনা করতে দেয়নি। এই জন্য আন্দোলন, এই জন্য সংগ্রাম, এই জন্য গণতন্ত্রের জন্য কথা বলা। আর এইটা বলতে গিয়ে ইলিয়াস আলী অদৃশ্য, জাকির অদৃশ্য, সুমন অদৃশ্য, চৌধুরী আলম অদৃশ্য, সাইফুল ইসলাম হিরু অদৃশ্য, হুমায়ুন পারভেজ অদৃশ্য, আরো শত শত মানুষ, হাজারের উপরে মানুষ অদৃশ্য করেছে। কারণ এরা গণতন্ত্র চেয়েছে, এরা অবাধ সুষ্ঠু নির্বাচন চেয়েছে, এরা কথা বলার স্বাধীনতা চেয়েছে। এই চাওয়াটাই অপরাধ হয়েছে। এই চাওয়াটার জন্য শেখ হাসিনা দুনিয়া থেকে না কোথায় রেখেছে, গুম করেছে মানুষ। আর আরো তরুণদেরকে বিচার বহির্ভূত হত্যায়, কাউকে নদীর ধারে, কাউকে খালের ধারে তাদেরকে হত্যা করেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছেন, আয়না ঘরের মধ্যে বছরের পর বছর রেখেছেন। কারণ যাদেরকে সন্দেহ করেছেন এরা বোধহয় আমার পক্ষে নয়, সে সেনাবাহিনীর লোক হোক, সে বিচারপতি হোক, সে কূটনীতিক হোক, এদেরকেও আয়না ঘরে শেখ হাসিনা রেখেছিলেন। তো সবকিছুর মূলেই ছিল গণতন্ত্র। আর গণতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের খুব দুর্ভাগ্য, গণতন্ত্র নিজেই এক দুর্ভাগ্যের মধ্যে পড়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েই যেন গড়িমসি। জনগণের আস্থা, রাজনৈতিক দল যারা আন্দোলন করেছেন, যারা শেখ হাসিনার আন্দোলনে গুম খুনের শিকার হয়েছেন, তাদের সমর্থন ডক্টর ইউনূস সাহেব পেয়েছেন। কিন্তু কোন সুতার টানে, কার পরামর্শে তিনি নির্বাচন নিয়ে কেন জানি টানা হিচড়া করছেন। নির্বাচন নিজেই একটা মনে হচ্ছে এই সরকারের কারণে টানাপোড়েনের মধ্যে আছে। কেন?
এটা তো হওয়ার কথা নয়। এই পরিস্থিতি হবে কেন? আমরা সব না বুঝলেও কিছুটা বুঝি। উনি বলে দিলেন জাপানে গিয়ে যে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না। তো একটি দলের আয়তন কত? একটি দল তার প্রশস্ততা কতটুকু, এটা তো মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তো বলেননি জাপানে। আর তার মতো দায়িত্বশীল মানুষ কি করে এটা বললেন? যে দলটা যায় না সেই দলের জনগণের সমর্থন কতটুকু এটা আর কেউ জানুক, ডক্টর ইউনূস সাহেব জানেন। এত কিছু জানার পরেও তিনি অবলীলায় বলে দিলেন মনে হচ্ছে আরো অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দলের মতো বিএনপিও একটি রাজনৈতিক দল। তা তো নয়। তো সুতরাং আজকে এরপরে আপনি দেখেন কত রাজনৈতিক দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচনের কথা বলেছেন, সংস্কারের কথাও বলেছেন। উনি গণতন্ত্রের মুখোমুখি করেছেন, ফেস অফ, একেবারে গণতন্ত্রের মুখোমুখি করছেন একটা সংস্কারকে। এটা অনেকেই বলছেন, অনেকেই ইয়ে করেছেন। তো বাংলাদেশের পলিমাটির যে বাতাস, এই বাতাস অত্যন্ত পরিশুদ্ধ বাতাস, কিন্তু এখানে আবার এমন কিছু পঙ্কিল বাতাসও প্রবাহিত হয় যে অনেকে ক্ষমতায় আসলেই চিরস্থায়ী ভাবে থাকার একটা স্বপ্ন দেখেন। যেমন দেখেছিলেন শেখ মুজিবুর রহমান, যেমন দেখেছেন শেখ হাসিনা, তেমনি আবারও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই পঙ্কিল বাতাসটা তাদের শরীরেও লাগছে কিনা এটা তো মানুষের কাছে একটা বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন এই অবস্থা তৈরি হবে? কেন আজকে দুই একজন লোকের কথায় বা রাজনৈতিক দলের কথায় তিনি এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন? এপ্রিল মাস প্রচন্ড খরতাপ, বৈশাখ মাস, চৈত্র এবং বৈশাখ প্রচন্ড গরম থাকে। এক, দুই নম্বর হচ্ছে এই সময়ের মধ্যে ম্যাট্রিক পরীক্ষার প্রস্তুতি, ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি এবং সমমানের সমপর্যায়ের আরো দাখিল আপনার মাদ্রাসার বিভিন্ন পরীক্ষা এই সময় হয়। তাহলে এইটা আপনি বেছে নিলেন কি করে? আর কেবল রোজার ঈদ শেষ হবে তো মানুষ রোজার মাসে রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, না নির্বাচনী প্রচার করবে? কারণ যদি এপ্রিলে যদি আপনার নির্বাচন হয় তাহলে রমজান মাসে নির্বাচনী প্রচার করতে হবে। নির্বাচনী প্রচার তো গুরুত্বপূর্ণ। এখানে যারা শুধু ক্যান্ডিডেট নয়, ক্যান্ডিডেটদের যারা সমর্থক তারাও অন্তর্ভুক্ত থাকবেন। বাংলাদেশে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন একটা উৎসবের মতো। আমরা মনে করি এবারে অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হওয়ার কথা। তাহলে গোটা নির্বাচনী প্রচারণাটা রমজান মাসে পড়বে, তো কি করে এটা সম্ভব? রমজান মাস একটা ধর্মীয় পবিত্র মাস, ইবাদতের মাস। মানুষ তারাবি পড়ে, মানুষ সেহরি খায়, মানুষ সারাদিন রোজা রাখে। তো এই রোজা রাখবে না ওই গরমের মধ্যে সে নির্বাচনী প্রচারণা চালাবে? এইটা একেবারে অর্বাচীনের মতো, অপরিণামদর্শী এই সিদ্ধান্ত। কারণ আমরা জানি যে নির্বাচনেরও একটা বছর আছে। এ ধরুন অক্টোবর নভেম্বর থেকে বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত একটা নির্বাচনের মাস। আন্দোলনের সময় হয়, নির্বাচনের সময় হয়। তাহলে এত কিছু জানার পরেও আমাদের যেটা মনে হচ্ছে মাত্র দুই একটি দল এটাকে সমর্থন করছে। আপনি কি তাদের স্বার্থে অথবা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা এইটা জনগণ তাদের বৃত্তের মধ্যে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি হলেন নিরপেক্ষ সরকার, আপনি সব দিক বিবেচনা করে আপনি একটা ভূমিকা রাখবেন। কিন্তু কেন জানি মনে হচ্ছে কোনো একটি রাজনৈতিক দল বা দুইটি রাজনৈতিক দলের দিকে টিল্টে ওইদিকে একটু হেলে যাচ্ছেন,
ওইদিকে একটু ঝুঁকে পড়ছেন, কেন এটা হবে? অন্তর্বর্তীকালীন সরকারকে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে? কেন এই যারা 15 বছর যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, এত রক্ত ঝরিয়েছে, শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, শুধুমাত্র গণতন্ত্রের যে মানুষের মৌলিক অধিকার সেগুলো ফিরে আসুক, তার জন্য এত লড়াই সংগ্রাম, এই জন্য শেখ হাসিনাকে পরিত্যাগ করে তার প্রতিটা কথা যে ভণ্ডামি ছিল, তার প্রতিটা কথা যে জনগণ বিরোধী ছিল, সেটা শেখ হাসিনার নির্বাচন বারবার বয়কট করার মধ্যে দিয়ে সেটা বিএনপি প্রমাণিত করেছে। তাদের ক্ষমতা বড় কিছু ছিল না, তাদের কাছে ক্ষমতা নয়, বরং আদর্শ। এই আদর্শের কারণে তারা লড়াই করেছে গণতন্ত্রের পক্ষে। বন্ধুরা আমার, যাদেরকে মদত দিত বাইরে থেকে, যে সরকার ছিল জনগণ বিচ্ছিন্ন সরকার, যাদের ভোটের কোনো দরকার হতো না, তাদের দরকার পড়তো কোনো একটি দেশের সমর্থন। এমনকি এই যে কোরবানির চামড়া, সেই চামড়াটার দাম কত হবে সেটাও পার্শ্ববর্তী দেশ থেকে নির্ধারণ করে দেওয়া হতো। কই এবার তো সেটা দেওয়া হয়নি, এবার তো সেই জিনিসটা হয়নি। শেখ হাসিনা এই ধরনের একটি পরনিরপেক্ষ এবং দেশের স্বাধীনতা বিক্রি করা, সার্বভৌমত্ব বিক্রি করা একটি সরকার ছিল। আমরা সেখান থেকে ক্রমান্বয়ে গণতন্ত্রের পথে হাঁটবো, একটি উন্নত শক্তিশালী গণতন্ত্র এবং আমাদের প্রিয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা সবল করব, শক্তিশালী করব আমাদের দেশের দিকে, আমাদের জনগণের দিকে এবং আমাদের চর্চিত গণতন্ত্রের দিকে কেউ যেন লাল চোখ দিয়ে দেখতে না পারে। সেটাই হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের এই দেশের জনগণের অঙ্গীকার। 71 সালে 30 লক্ষ লোক যদি জীবন দিতে পারে এবং জুলাই আগস্টে এই মাসুম বাচ্চারা, এই শ্রমিক রিকশাওয়ালারা যদি অকাতরে জীবন দিতে পারে, আমাদের সত্যিকারের সেই বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে, যেটি এই দেশবাসীকে নতুন ভাবে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর যার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক জুলুম নির্যাতন সহ্য করে বছরের পর বছর কারাগারে থেকে গণতন্ত্রের জন্য যিনি লড়াই করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য লড়াই করেছেন, এই গণতন্ত্রকে তো আমরাই রক্ষা করব। এই রিকশা ভাইরা, এই শ্রমিক ভাইরা, এই ছাত্ররা, তারাই রক্ষা করবে। কোনো গড়িমসি এবং কোন ধরনের দ্বিধা এইখান থেকে চলবে না। কারণ এখন এই জাতীয়তাবাদী নেতৃত্বের হাল ধরেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যদি দৃঢ়তার সাথে জুলাই আগস্টের আন্দোলনে তার যে নেতৃত্ব এবং বাংলাদেশের মানুষকে সেই আন্দোলনের পক্ষে সামিল করেছেন, সেটা তারেক রহমান। আমি 19 জুলাই গ্রেপ্তার হয়েছি। 19 জুলাইয়ের আগ মুহূর্ত পর্যন্ত যে সমস্ত আমি বক্তব্য রেখেছি দলের পক্ষ থেকে, সেই বক্তব্যের মধ্যে ছিল সারা দেশের দলের নেতাকর্মী এই আন্দোলনে সামিল হওয়া, তাদের যে কমপ্লিট শাটডাউন যারা রেখেছে ছাত্ররা, সেইটাকে সমর্থন সহ প্রতিটি কর্মসূচিতে তারেক রহমানের নির্দেশে আমরা সেখানে ঘোষণা দিয়েছিলাম প্রেস কনফারেন্স করে যে সেখানে আপনারা আসুন, তাদের সাথে সামিল হন বলেই আজকে ওসমান গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা এবং বিএনপি পরিবারের অনেক ছাত্ররা আজকে তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এই রিকশাওয়ালা ভাইরা, এরা অধিকাংশই হচ্ছে শহীদ জিয়ার সমর্থক, দেশনেত্রী বেগম জিয়ার সমর্থক, তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী, এরা জীবন দিয়েছে। সুতরাং আমরা আত্মবিশ্বাসী, জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফিরে আসবে। কোন ধরনের নতুন কোন রক্তচক্ষু এদেশের জনগণ মানবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন, কারণ ডিসেম্বরে শীতকাল থাকে, মানুষ অবলীলায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং এই সময় সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায়, একটা স্বস্তি থাকে। সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়, এই সময় নির্বাচনের ব্যবস্থা করুন। এটা যদি করতে পারেন, জনসমর্থিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো দিকে ঝুঁকে পড়ে না, কোনো দিকে হেরে পড়ে না, সেইটা প্রমাণ হবে। তা না হলে আপনাদেরকে বলবে অমুক দলের সমর্থক ছিলেন আপনারা, তাদেরকে জেতানোর জন্যই আপনারা চেষ্টা করছেন। আপনাদের সকলে ধন্যবাদ জানাচ্ছি এবং